তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমি বোর্ডের মধ্যে শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা সূত্র এটা লিখে রেখেছি। এটা একটু ভালো করে শেখো। কি বলছে? শক্তি অবিনশ্বর, অর্থাৎ শক্তির সৃষ্টি নেই বা ধ্বংস নেই। এর মানে হলো আমরা কখনোই নিজেরা শক্তি সৃষ্টি করতে পারবো না, কিংবা আমরা শক্তিকে ধ্বংস করতে পারবো না। শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে রূপান্তর হতে পারে। এই বিশ্বজগতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এর মানে হলো পৃথিবী যখন সৃষ্টি হলো, এই মহাবিশ্ব যখন সৃষ্টি হলো, তখন সৃষ্টিকর্তা যতটুকু শক্তি দিয়েছিল আজ পর্যন্ত ততটুকু শক্তি আছে। একটুও শক্তি নষ্ট হয় নাই, বা শক্তি নতুন করে সৃষ্টি হয় নাই, বা ধ্বংস হয় নাই। শুধু শক্তিটা এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়ে আছে। তো এই যে শক্তির নিত্যতা সূত্র, এইটা পরন্ত একটা বস্তুর বেলাতেও খাটে। একটা বস্তু যখন অনেক উপর থেকে নিচে পড়বে, তখনও এই শক্তির সংরক্ষণশীলতা সূত্রটা প্রযোজ্য হয়। তো আমাদের এবার যেহেতু এই অধ্যায়টা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা, তাহলে আমাদের এবারের যে আলোচনা সেটা হলো যে এই যে শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা সূত্র, এটা পড়ন্ত বস্তুর বেলাতেও প্রযোজ্য হয়। এক প্রশ্নেই 100। মনে রাখো, কেউ যদি এই অধ্যায়টার পুরো অধ্যায় না পড়ে শুধু এটাই শেখে, তাও সে মনে করো 4 নম্বর পেয়ে যাবে। এটা এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখন এটা প্রমাণের জন্য আমাদেরকে বিভব শক্তি আর গতি শক্তি, যেটা এর আগে আমরা পড়েছি, সেটা কিন্তু ভালোভাবে একটু নজরে আনতে হবে, খেয়াল রাখতে হবে। এবার ছবিতে খেয়াল করো। মনে করো একটা বস্তু ভূমিতে ছিল। এর আগেও এই ছবিটা আমরা এঁকেছি। একটা বস্তু ভূমিতে ছিল, ভূমি থেকে একটা বস্তুকে খাড়া ভাবে উঠিয়ে আমরা এ বিন্দুতে রাখবো। একদম লম্বভাবে তুলতে হবে, বাঁকা ভাবে তুললে হবে না। কত উপরে উঠাবো? বলছে এইচ উচ্চতায় উঠাবো। এই দূরত্বটা হলো এইচ, মোট দূরত্বটা এইচ। তাহলে প্রথমে দেখো, এম ভরের একটা বস্তুকে আমরা খাড়া ভাবে একদম এ বিন্দুতে তুলে রাখবো। এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। কাজে এখানে যত শক্তি সব হলো বিভব শক্তি। এখানে কোনো গতি শক্তি থাকবে না, কারণ এটা স্থির আছে। স্থির বস্তুর কখনো গতি শক্তি থাকে না। তাহলে খেয়াল করে দেখো, আমরা কি লিখবো? মনে করি, আমার সঙ্গে সঙ্গে লিখো, এটা লিখতে হবে। মনে করি এম ভরের কোনো বস্তুকে ভূমি থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, ভূমি থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এই উচ্চতায় উঠিয়ে এ বিন্দুতে স্থির করে রাখা হলো। মনে করি এম ভরের বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে ভূমি থেকে এই উচ্চতায় উঠিয়ে এ বিন্দুতে স্থির করে রাখা হলো। আমরা বলছি যে এ বিন্দুতে বস্তুটাকে আমরা স্থির করে রেখেছি।
কাজে একটা স্থির বস্তুর বেগ থাকে না, আর যেহেতু বেগ নেই তাহলে গতিশক্তি নেই, তবে বিভব শক্তি থাকবে, কারণ সেটা তো মাটি থেকে অনেক উপরে আছে, এ কারণে বিভব শক্তি থাকবে। তাহলে অতএব এ বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, এটাকে আমরা লিখব ই এ। কেন? এ বিন্দুর জন্য, ওই জন্য লিখব ই এ ইকুয়াল টু মোট বিভব শক্তি ইপি যোগ মোট গতি শক্তি ই কে। তাহলে খেয়াল করো, এ বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, তাহলে বিভব শক্তি আর গতি শক্তি যোগ করতে হবে, তাহলে বিভব শক্তি গতি শক্তি যোগ করলে যান্ত্রিক শক্তি পাবো। বিভব শক্তি মানে কি? বস্তুর ওজন গুণন উচ্চতা। তাহলে ইপি মানে বস্তুর ওজন হলো এমজি, আর দেখো এ বিন্দুর উচ্চতা হলো এইচ, তাহলে এইচ, আর গতি শক্তি হলো হাফ এম ভি স্কয়ার, কিন্তু এখানে এ বিন্দু, ওই জন্য আমরা লিখব ভি এ স্কয়ার। কিন্তু খেয়াল করে দেখো, এ বিন্দুতে বস্তুটার কোনো বেগ নেই, তাহলে আমরা কি লিখবো? দেখো mgh, এটা mgh ঠিক থাকবে, আর হাফ এম ভি স্কয়ারের জায়গায় লিখবো 0, কারণ দেখো এ বিন্দুতে ভি এ ইকুয়াল টু 0, কারণ এ বিন্দুতে বস্তুটাকে আমরা আগেই বলেছি স্থির করে রাখা আছে, কাজে এইখানে কোনো বেগ নেই, আর বেগ যদি না থাকে তাহলে তো গতিশক্তিও নেই, তাহলে সমস্ত শক্তিটাই হলো বিভব শক্তি। তার মানে ই এ ইকুয়াল টু পাওয়া যাবে mgh, তাহলে এ বিন্দুর মোট শক্তি পাওয়া গেল mgh। কথা কি বুঝতে পেরেছো? এখন আমরা এ বিন্দুর শক্তি বের করলাম, দেখা গেল যে এ বিন্দুতে মোট শক্তি হলো এই যে mgh, বস্তুর ওজনকে উচ্চতা দিয়ে গুণ করলে মোট শক্তি পাওয়া যাবে, এবং মোট শক্তিটা বিভব শক্তির সমান, কারণ বিভব শক্তি আর মোট শক্তির সমান, কারণ এখানে কোনো গতি শক্তি নেই। এবার আমরা কি করব? এই বস্তুটাকে আমরা উপর থেকে মুক্তভাবে ফেলে দেব, তাহলে যখন আমরা মুক্তভাবে ফেলে দেব হয়ে যাবে পড়ন্ত বস্তু। এখন পড়ন্ত বস্তুর জন্য আমরা এটা প্রমাণ করব। দেখো এ বিন্দুতে মোট শক্তি কিন্তু আমরা পেয়েছি, এবার বস্তুটাকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো। এই যে বস্তুটা উপর থেকে পড়ে যাচ্ছে, পড়তেছে, মনে করো পড়তে পড়তে এখানে চলে আসলো, এই জায়গায় চলে আসলো বস্তুটা এই জায়গায় চলে আসলো, নাম দিলাম এটা বি বিন্দু, এই বি বিন্দুতে চলে আসলো। তাহলে মাটি থেকে বি বিন্দুটা কত উপরে? আমরা ধরে নেই মাটি থেকে বি বিন্দুটা এখনো x মিটার উপরে বা h1 মিটার উপরে, h1 উপরে। তাহলে a থেকে b এর দূরত্ব কত? ধরে নাও a থেকে b এর দূরত্ব হলো h2। আমরা এভাবে প্রমাণ করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, বস্তুটা উপর থেকে পড়তে পড়তে যখন h2 নিচে পড়ে b বিন্দুতে আসলো, তখন আমরা আবারও এটার মতো মোট শক্তি হিসাব করব যে পড়ন্ত অবস্থায় তার মোট শক্তি কত। তাহলে এই জন্য বস্তুটাকে আমরা ফেলে দেব, মুক্তভাবে ফেলে দেব, এবং বস্তুটা মুক্তভাবে ফেলে দিলে এ থেকে বিতে আসবে, আবার বি থেকে একবার মনে করো একদম সি তে চলে আসবে, সি বিন্দুটা একবারে মাটির উপরে। তাহলে আমরা আরো দুইটা বিন্দুতে এই কথাটা চিন্তা করি। এখন মনে করি বস্তুটিকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো, ফলে
এ হতে, ফলে বস্তুটি এ হতে H2 নিচে নেমে যখন বি বিন্দুতে আসলো তখন ভিবি বেগ প্রাপ্ত হলো। খেয়াল করে দেখো, এই বস্তুটা যখন উপর থেকে নিচে নামলো, কত দূর নিচে নামলো আমি কিন্তু গণনার মধ্যে বলে দিলাম যে H2 নিচে নামলো, তখন বি বিন্দুতে এসে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে যেহেতু এখানে গতিশীল, যেহেতু বি বিন্দুতে বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে, গতিশীল আছে, কাজেই এখানে বিভব শক্তি ও গতি শক্তি উভয়ই থাকবে। খেয়াল করো আমি কি কথাটা বলছি, যে যেহেতু বস্তুটা উপর থেকে নিচে পড়ছে এবং পড়ন্ত অবস্থায় আছে, তাহলে বি বিন্দুতে এসে যদি তার একটা বেগ তৈরি হয়, সেই বেগটাকে যদি আমরা ভিবি ধরি, তাহলে বি বিন্দুতে বস্তুটা তো থেমে নাই, বি বিন্দুতে বস্তুটা তো গতিশীল। তাহলে এই বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তিও থাকবে, কারণ সেটা মাটি থেকে এখনো H1 উপরে আছে। আবার বি বিন্দুতে যেহেতু গতিশীল, তাহলে তার এখানে গতি শক্তিও আছে, তাহলে দুটাই আছে। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে? অতএব বি বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, এই মোট যান্ত্রিক শক্তি ধরবো এবার ইবি, বি বিন্দু এই কারণে ধরবো ইবি। তাহলে ইবি ইকুয়াল টু, আগের বার লিখেছি ইপি, এবার লিখবো ইপি প্রাইম। আগের বার লিখেছি ইকে, এবার লিখবো ইকে প্রাইম। তো খেয়াল করে দেখো আমরা কি চাচ্ছি, বি বিন্দুতে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে চাচ্ছি। তাহলে বি বিন্দুর বিভব শক্তি বের করব, বস্তুর ওজন গুণন বি বিন্দুর উচ্চতা। বলতো বস্তুর ওজন কত? বস্তুর ওজন হলো mg। সবাই দেখো, ফলো করো, বলো তো দেখি বি বিন্দুর উচ্চতা কত, ছবি দেখে বলো। আরে বি বিন্দুর উচ্চতা কি দেখো না দেখো রে? হ্যাঁ, বি বিন্দুর উচ্চতা হয়েছে মাটি থেকে বি পর্যন্ত। তাহলে বি বিন্দুর উচ্চতা হলো h1। এখানে আমি h1 দিলাম, প্লাস গতিশক্তি। কোন বিন্দুতে গতিশক্তি? বি বিন্দুতে গতিশক্তি। তাহলে বি বিন্দুতে যদি গতিশক্তি আমাদের চাই, তাহলে বি বিন্দুর গতিশক্তি হবে হাফ এম ভি বি স্কয়ার। কারণ বি বিন্দুতে কিন্তু বেগ আছে, বি বিন্দুতে বেগ আছে, আর এ বিন্দুতে বেগ ছিল না। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে ভি বি বের করব কি করে, এখানে সেটাই করতে হবে। তাহলে এম জি h1 প্লাস হাফ এম, এই এম পর্যন্ত ঠিক থাকবে। এখানে আমরা একটা সূত্র বসায় দেব। আমরা জানি গতির একটা সমীকরণ আছে পড়ন্ত বস্তুর জন্য, সেই সমীকরণটা হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, পড়ন্ত বস্তুর জন্য gh। এখন খেয়াল করে দেখো, এই সূত্রটাই আমরা এখানে লিখব, তবে শর্ত আছে। শর্ত হলো দেখো, ইউ স্কয়ার এটা ঠিক আছে, ভিবি স্কয়ার মানে ইউ স্কয়ার এটা ঠিক আছে, প্লাস 2g এটাও ঠিক আছে, কিন্তু h লিখব না। কারণটা কি? বস্তুটা তো এ থেকে একবারে মাটিতে আসে নাই। আমি তো বলেছি বস্তুটা এ থেকে পড়তে পড়তে বি বিন্দুতে এসেছে, এই যে লেখাই আছে।
মনে করি বস্তুটি মুক্তভাবে ফেলে দেওয়া হলো, ফলে বস্তুটি এ হতে H2 নিচে নেমে বি বিন্দুতে আসলো, তখন ভি বেগ প্রাপ্ত হলো। তার মানে এখানকার যে উচ্চতাটা, দূরত্বটা, সেটা হবে এবার H2। কথা কি বুঝতে পেরেছো? H হবে না, H হবে সি বিন্দুতে হলে, কারণ এ থেকে সি এর দূরত্ব হলো H, আর এ থেকে বি এর দূরত্ব হলো H2, আবার বি থেকে সি এর দূরত্ব হলো H1। তাহলে আবার একটা জিনিস খেয়াল করো, পড়ন্ত বস্তুর আদি বেগ সব সময় শূন্য ধরতে হয়। তাহলে এই যে বস্তুটা যখন এ বিন্দুতে ছিল, তখন কিন্তু আদি বেগ ছিল শূন্য। তাহলে খেয়াল করে দেখো, mgh1 প্লাস হাফ m, পড়ন্ত বস্তুর আদি বেগ 0 ধরতে হয়, 0 প্লাস 2gh2, লেখো যেহেতু u equal to 0, কারণ পড়ন্ত বস্তুর আদি বেগ 0। এইবার গুণ দিয়ে দাও, mgh1 হাফ m গুণন 0, তাহলে mgh1 প্লাস 0 প্লাস এই যে 2 কেটে দিলাম, তাহলে mgh2, তাহলে mgh1 পেলাম। তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি আমি H2 বের করতে চাই, দেখো টোটাল হলো H, টোটাল দূরত্বটা H, H থেকে যদি H1 বিয়োগ দেই তাহলে H2 পাবো। এটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে mgh2 মানে হলো H বিয়োগ H1। বাজারে 1000 টাকা নিয়ে গেলাম, 1000 টাকার মধ্যে যদি 400 টাকা খরচ করি, তাহলে আর থাকলো কত? তাহলে 1000 বিয়োগ 400 ইকুয়াল টু 600। সেই রকম পুরাটা হলো H, সেখান থেকে H2 নিচে নামলাম, তাহলে H2 এর মান বের করতে চাই, কত দূর নিচে নামলাম, তাহলে H থেকে H1 বিয়োগ দেব, তাহলে তো H2 টা পেয়ে যাব। এখন গুণ করে দাও, mgh1 প্লাস mgh বিয়োগ mgh1 তো আগে থেকেই আছে mg, আর এখানে H2 এর মান বসালাম h মাইনাস h1, আবার গুণ দিয়ে দিলাম mgh মাইনাস mgh1, তাহলে mgh1 আর mgh1 বিয়োগ হয়ে গেল, তাহলে দেখো কি বের হচ্ছে mgh। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ছিল EA, এটা ছিল mgh, বি বিন্দুতে মোট শক্তি, এটাও তো mgh বের হয়ে গেল। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে একটা বস্তু যখন উপর থেকে পড়ে, তখন তার বিভব শক্তি আর গতি শক্তির যোগফল, অর্থাৎ যান্ত্রিক শক্তি, সব সময় সমান থাকে বা একই থাকে। দেখো এ বিন্দুতে মোট শক্তি mgh, বি বিন্দুতেও মোট শক্তি mgh। তাহলে এবার আমরা বের করব সি বিন্দুতে মোট শক্তি কত। এই প্রশ্নটা কিন্তু অনেক বড়, এবং বড় বলেই এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ের সেরা প্রশ্ন। এখান থেকে মাস্ট সৃজনশীল প্রশ্ন আসবে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন সবচাইতে বেশি আসছে। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, অর্থাৎ সি বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, এটা হলো EC ইকুয়াল টু মোট বিভব শক্তি EP ডাবল প্রাইম প্লাস মোট গতি শক্তি EK ডাবল প্রাইম।
তাহলে মোট বিভব শক্তি আর মোট গতি শক্তি যোগ দেব, তাহলে মোট যান্ত্রিক শক্তি পাবো। তাহলে এখন খেয়াল করে দেখো, সি বিন্দুর উচ্চতা 0, কারণ সি বিন্দুটা একদম মাটির উপরে। তাহলে যেহেতু এখানে উচ্চতা 0, তাহলে কিন্তু বিভব শক্তি নেই। তাহলে দেখো বস্তুর ওজন মানে mg আর গুণন উচ্চতা কিন্তু 0, কারণ এখানকার উচ্চতা দেখো 0। এই সি বিন্দুর উচ্চতা 0, এখানে সি বিন্দুর কোনো উচ্চতা নেই, কিন্তু গতি শক্তি আছে, কারণ বস্তুটা এ বিন্দু থেকে একদম ধপ করে পড়তে পড়তে সি বিন্দুতে এসেছে। তাহলে গতি শক্তি থাকবে হাফ এম ভিসি স্কয়ার। এখানে ভিসি হলো সি বিন্দুতে বেগ। তাহলে খেয়াল করে দেখো, বিভব শক্তি 0 হয়ে গেল, কিন্তু গতি শক্তি থাকলো। তাহলে হাফ ইন্টু এম, এখানে আবার একটা সূত্র দিতে হবে। সূত্রটা কি? ইউ স্কয়ার প্লাস 2g। এবার বলো, এবারে 2gর পরে একটা উচ্চতা দিতে হবে। সেই উচ্চতা h দেব নাকি h2 দেব নাকি h1 দেব? বলো দেখি তোমরা। একজন বলছে যে h দেব। গুড, h দিতে হবে। কারণটা কি? বস্তুটা a তে ছিল, একদম পড়তে পড়তে সি বিন্দুতে আসলো। a থেকে c এর দূরত্ব দেখো h। তাহলে এবার আমরা এখানে h দেব। বুঝতে পেরেছো? দূরত্ব উচ্চতা হাইট। তাহলে এখন দেখো, জি স্যার, এখন এটা 0, তারপরে দেখো হাফ এম। পড়ন্ত বস্তুর আদিবেগ সব সময় 0 ধরতে হয়। তাহলে পড়ন্ত বস্তুর আদিবেগ 0 প্লাস 2gh। এবার গুণ দাও, এই 0 আর লিখবো না। তাহলে হাফ এম গুণন 0, হাফ এম গুণন 2gh। এই টু কাটা, এটা 0, 2 কাটা গেলে mgh ইকুয়াল টু mgh। তাহলে খেয়াল করে দেখো, ই বিন্দুর মোট শক্তি কত? তাহলে এ বিন্দুর মোট শক্তি ছিল mgh, বি বিন্দুর মোট শক্তি mgh, সি বিন্দুর মোট শক্তি ec mgh। তাহলে খেয়াল করে দেখো, একটা বস্তু যখন উপর থেকে পড়ছে, তাহলে সেই পড়ন্ত বস্তুটা সবগুলা বিন্দুতে মোট শক্তি একই। তার মানে পড়ার সময় বস্তুটার শক্তির কোনো পরিবর্তন ঘটে না। শক্তি সৃষ্টিও হয় না, শক্তি ধ্বংসও হয় না। শক্তি যেমন ছিল শক্তি তেমন থাকে। আমরা তো যেটা বলতেছি শক্তির নিত্যতা সূত্র, শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি নাই, শক্তির ধ্বংস নাই, এখানেও খাটতেছে। তাহলে এই কারণে আমরা একদম শেষের লাইনে এসে কি বলবো? আমরা শেষে এসে এখন একটা কথা বলতে পারি। সুতরাং গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, সুতরাং গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকে, অর্থাৎ ধ্রুবক হয়। এই যে ধ্রুবক মানে mgh হয়। সুতরাং পড়ন্ত বস্তুও শক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। সুতরাং পড়ন্ত বস্তুও শক্তির সংরক্ষণ
শীলতা বা নিত্যতা সূত্র মেনে চলে। এই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডেই কম বেশি এসেছে, কাজেই এটা ভালো করে শেখো। এটার সাহায্যেই কিন্তু তোমাকে সৃজনশীলের ঘ নম্বর করতে হবে, 4 নম্বর প্রশ্ন। পুরা প্রথম থেকে দেখো, এ বি সি 3টা বিন্দুতে মোট শক্তি বের করা হয়েছে এবং দেখা গেল মোট শক্তি একই। গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকে, অর্থাৎ ধ্রুবক হয়। আর এখানে আমরা লিখে দিতে পারি ই এ সমান ই বি সমান ই সি সমান এম জি এইচ ফাই। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা বিন্দুতে শক্তির মান একই, সুতরাং পড়ন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে।